আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18 ফিজিক্স কোশ্চেনের সলিউশন দিব। তো তোমরা জানো যে কেমিস্ট্রিতে মেডিকেল ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই মুখস্থ ভিত্তিক হয়ে থাকে এবং ফিজিক্সও কিন্তু এর ব্যতিক্রম না। ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের বেলায় ফিজিক্স যতটাই কঠিন, মেডিকেল অ্যাডমিশনের বেলায় ফিজিক্স কিন্তু ততটাই সহজ। বাট এই সহজের ভিতর কিছু ঝামেলা আছে, কারণ ফিজিক্সের যে জিনিসগুলো মুখস্থ বিদ্যা মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই ব্যাপারগুলোই আসে, যার একটা এক্সাম্পল তোমরা এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে 17-18 সালে একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটা এই বক্স থেকে এসেছিল, এটা ইসাক স্যারের বই থেকে কিন্তু আমরা নিয়েছি। তো প্রবলেম হচ্ছে এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা যে ফিসফিসানি এটার তীব্রতা লেভেল কত ডেসিবেল, এটা বোঝার কিছু নেই, এটা তোমাকে মুখস্থই করতে হবে। সো আমার কাজ হচ্ছে এই কঠিন কঠিন বিষয়গুলোই কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেটাই তোমাদের সামনে উপস্থাপন করা। এবং তোমরা খুব ভালো করেই জানো, তোমাদের সবার প্রিয় অপূর্ব ভাইয়া উনি 2019-20 সেশনের ফিজিক্স প্রশ্নের সলিউশন দিয়েছেন এবং ব্যস্ততার কারণে উনি নিতে পারেননি, বাট শীঘ্রই উনি 18-19 সেশনেরও কিন্তু সলিউশন দিবেন। তো আমি 17-18 দিচ্ছি এ কারণেই যাতে আমরা দ্রুত আমাদের এই অ্যাডমিশনের প্লেলিস্টটা কমপ্লিট করতে পারি এবং আমাদের টার্গেট হচ্ছে 2 মাসের মধ্যে আমরা কেমিস্ট্রি ফিজিক্সের পুরো সলিউশনটা দিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা লেভেল কত? তো এই চারটার মধ্যে কোনো একটা আনসার। আমার কথা হচ্ছে শুধু আনসারটা তো জানলেই হবে না, বরং এই পুরো ছকটা তোমাকে মনে রাখতে হবে। এই ছকটা মনে রাখা খুব একটা কঠিন না, একটি টেকনিক জানলেই হয়, সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলে দিব। বাট তার আগে বলি, এখানে যে বিষয়টাতে তোমরা কনফিউজড হয়ে যাও সেটা হচ্ছে এই ছকটা তো ইসাক স্যারের, তোমরা যদি তপন স্যারের বই কেউ পড়ে থাকো তাহলে সেখানে দেখবা আরো এক্সট্রা কিছু আছে এবং একই ডেসিবেলে কি বলে ইসাক স্যারে যা বলা আছে তপন স্যারের বই একটু ভিন্ন বলা আছে। তো আমি প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট তুমি 100% ইসাক স্যারের বইটা মুখস্থ করে ফেলো। কেননা এই যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নে শ্রেণীকক্ষের শব্দ, এই যে শ্রেণীকক্ষের শব্দ কথাটা কিন্তু ইসাক স্যারের বইয়ে আছে। তপন স্যারের বইয়ে এই 50 ডেসিবেলে যা আছে সেখানে কিন্তু লেখা আছে ক্লাসরুম। তার মানে এ থেকে আমরা বুঝতে পারি এই প্রশ্নটা কিন্তু হুবহু ইসহাক স্যারের বই থেকেই হয়েছে। পাশাপাশি অপশনগুলো দেখো 10, 50, 70, 90, যেটা কিন্তু ইসহাক স্যারের বইয়ে আছে। খেয়াল করো, ইসহাক স্যারের বইয়ে কিন্তু 20 নাই, 40 নাই, 80 নাই। তো 20, 40, 80 কোনো একটা হয়তো বা অপশন থাকতেও পারতো, কিন্তু সেটা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে 100% ইসহাক স্যারের বই শেষ করতে হবে, তারপর অন্য কিছু। তো চলো কিভাবে খুব সহজেই এই বক্সটা আমি মনে রেখেছিলাম। তো প্রথম কথা জানতে হবে কি কি প্রশ্ন যেহেতু এসেছিল তীব্রতা লেভেল, এবং তোমরা যদি এই তীব্রতা লেভেলটা মুখস্থ রাখতে পারো তাহলে এই দুইটা তো মামুলি ব্যাপার। কেননা তীব্রতা লেভেল যত হবে আপেক্ষিক তীব্রতা ঠিক 10 টু দি পাওয়ার এইটার এই প্রথম অক্ষরটাই হবে। বিশ্বাস না হলে দেখো, তীব্রতা লেভেল 0, আপেক্ষিক তীব্রতা 10, 0। তীব্রতা লেভেল 70, আপেক্ষিক তীব্রতা 10, 70 এর সাথে 7। তাহলে তুমি যদি তীব্রতা লেভেল মনে রাখো, আপেক্ষিক তীব্রতা তুমি এমনি পারবা, আর শুধু তীব্রতা এটা তো আরো সহজ। কাজ কি? কাজ হচ্ছে এখানে আছে 7, তাহলে 12 মেলাতে কত হয়, কত লাগে 5, তাহলে -5 করে দিব। 1 × 10 ইনভার্স 5। যেমন এখানে আছে 10 টু দি পাওয়ার 3, তাহলে 12 লাগতে আর কত লাগে 9, তাহলে দেখো -9। এখানে আছে 10 টু দি পাওয়ার 11, তাহলে 12 হতে লাগে 1, তাহলে এখানে দেখো কত আছে -1। তাহলে এই জিনিসটা পড়তে হবে না যদি আমাদের এটা মনে থাকে। এখন কিভাবে আমরা এটা মনে রাখবো? প্রথম কথা, এখানে দেখো লেখা আছে সর্বনিম্ন আর বেদনা দানকারী। তো মনে রাখো তীব্রতা লেভেলের এই রেঞ্জটা হচ্ছে 0 থেকে 120। তাহলে যখন প্রশ্নে বলেই দিবে সর্বনিম্ন, তাহলে সেটা 0। আর যখন বলে দিবে বেদনা দানকারী, মানে কানে বেদনা শুরু হয়ে যাচ্ছে, তার মানে সর্বোচ্চ সেটাই, এবং সেটাই হচ্ছে 120। তাহলে এই দুইটা যদি তোমরা পারো, এই দুইটা দেখো হয়ে গেল। সর্বনিম্ন মানে একদম শুরুটা,
শূন্য, আর সর্বোচ্চ মানে কি সেটা বেদনা দিবে 120। এবার আসো বাদ বাকিটুকু খেয়াল করো। 2 নম্বরে বলা আছে পাতার মর্মর শব্দ। এখানে একটা জিনিস বলে রাখি, তপন স্যারের বইয়ে বলা আছে পাতার মর্মর ধ্বনি, এবং এই পাতার মর্মর ধ্বনির তীব্রতা লেভেল তপন স্যারের বইয়ে বলা আছে 20 ডেসিবেল। কত বলা আছে? 20। কিন্তু দেখো ইসাক স্যারের বইয়ে কিন্তু আবার বলা আছে 10 ডেসিবেল। তাহলে পরীক্ষায় কোনটা আনসার করব? সহজ কথা, এখানে যেহেতু 20 দিয়ে আর কিছু নাই, তাই আমরা 10-20 দুটোই মনে রাখবো, যাই আসবে সেটাই আনসার। এখন যদি অপশনে ভাইয়া দুটোই থাকে, দুটাই থাকবে না, বাট যদি থাকে তখন আমরা শব্দ এবং ধ্বনি এই ব্যাপারটা দেখে বুঝবো যে এটা ইসাক স্যারের বই না তপন স্যারের বই। ইসাক স্যারের স আছে, শব্দ স আছে। বাই দা ওয়ে, চলো মুখস্থ করব কিভাবে। আমাদের সময় কলেজে আমরা তপন স্যারের বই পড়তাম, এবং আমি এভাবে মনে রাখতাম যেহেতু বিষ খেলে মানুষ মরে, সো মর এই শব্দটার মধ্যে মরার ব্যাপার আছে, আর বিষ খেলে যেহেতু মরে তাহলে মর এটার ডেসিবেল বা তীব্রতা লেভেল হচ্ছে 20 ডেসিবেল। এখন যেহেতু 10ও মনে রাখতে হবে, তুমি এভাবে মনে রাখো যে একটা লোক এই 10-20 করতে করতে মরে গেল। একটা লোক 10-20 করতে করতেই মরে গেল, অর্থাৎ এদিকে আসা তো দূরের কথা, 10-20 করতে করতেই মরে গেল। সো 10-20 হচ্ছে মরমর। ক্লিয়ার? এবার আসো ফিশানি। সো আমার সাথে বলো ফিশ 30। বলো ফিশ 30। ফিশ 30। ফিশ 30। বলো 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 ফিশ 30। আশা করি এটাও পারবে। এবার আসো শ্রেণী। আচ্ছা শ্রেণী মানে কি? ক্লাস। তাহলে বলো ক্লাস। অনেকে আবার বলে ক্লাস, তাহলে বলো ক্লাস 50। মিল আছে? ক্লাস 50। একবার করে বলো, দেখবে ইনশাআল্লাহ হয়ে যাবে। ক্লাস 50। ওকে। এবার আসো স্বাভাবিক 60। বলো স্বাভাবিক কথাবার্তা 60। স্বাভাবিক 60। আচ্ছা ব্যস্ত মানে কি? বিজি। তাহলে বলো বিজি 70। বিজি 70। আবার বলো বিজি 70। ক্লিয়ার? এইটুকু আমি আবারও বলি, সর্বনিম্ন 0 আর বেদনা শুরু হলে 120। 10-20 করতে করতে মরলো বা 20 খেলে মর। ফিশ 30। ক্লাস 50। বিজি 70। বিজি 70। এবার আসো মাথার উপর জেট প্লেন। মনে রাখো প্লেন একদম 100 বেগে চলছে, 100, কোনো কথা নাই। প্লেন 100 বেগে চলছে। প্লেন কি বেগে চলছে? 100 বেগে। আর বজ্র 100 ডিগ্রির বেশি লেভেলে আসছে। সো এভাবে মনে রাখো, বজ্র, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্র কি 100-রও বেশি হারে আসছে। তাহলে দেখো তোমাদের বাকি থাকছে কিন্তু মাত্র এই কারখানার যে কোলাহল সেটা। তাহলে সেটা কিন্তু এমনিতেই পরে মনে থাকবে 90, কারণ বাকি সব তো হলো। দেখো একবার আমার সাথে বলো, পড়া কিন্তু শেষ। সর্বনিম্ন 0, সর্বোচ্চ 120, 10-20 করতে করতে মরলো। ফিশ 30। ক্লাস বা শ্রেণী ক্লাস 50। স্বাভাবিক 60। বিজি 70 অ্যান্ড প্লেন 100 গতিতে গেল। আর বজ্র 100 ডিগ্রির উপর, মানে 110 ডেসিবেলে কি বজ্র পতিত হলো। তাহলে বেদনা তো 120 পারি, তাহলে সবই যেহেতু পারলাম, কারখানাটা 90 মনে থাকবে। তো আশা করি এই প্রশ্নটা ইনশাআল্লাহ কঠিন লাগলে এখন পারবে। আমরা চলে যাই আমাদের 2 নাম্বার যে প্রশ্ন সেটাতে। সো 2 নাম্বার প্রশ্নটা ছিল এরকম যে কোন যন্ত্রের সাহায্যে, 2 নাম্বার প্রশ্নটা ছিল এরকম, কোন যন্ত্রের সাহায্যে রোধ এবং বিদ্যুৎ চালক বল জানা যায়। কোন যন্ত্রের সাহায্যে রোধ এবং বিদ্যুৎ চালক বল সম্পর্কে জানা যায়। সো অপশনে ছিল 4টা অপশন ছিল। একটা হচ্ছে পোটেনশিওমিটার, খুব আসে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায়। একটা হচ্ছে মিটার ব্রিজ, একটা হচ্ছে পোস্ট অফিস বক্স, এবং আরেকটা কি ছিল আমার মনে নেই এই মুহূর্তে। তো 3টা অপশনের মধ্যেই উত্তরটা আছে, এবং এই 3টা থেকে কি কি জানা যায় আমাদের শিখতে হবে।
খুব সহজেই আমরা মনে রাখবো এভাবে যে পোটেনশিওমিটারের সাহায্যে VI এই চারটা জিনিস জানা যায়। তাহলে বলো পোটেনশিওমিটার সাহায্যে ভিড়, অর্থাৎ ভিড়ের পোটেনশিয়ালিটি বেশি, তাই পোটেনশিওমিটার ভিড়, অর্থাৎ আমরা সবাই জানি ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, ই মানে হচ্ছে তড়িৎ চালক বল, এন্ড আর মানে হচ্ছে রোধ। ক্লিয়ার? এতটুকু যদি পারো তাহলে এবার আসো মিটার ব্রিজ। মিটার, এই মিটার এটাও পোটেনশিওমিটার, সো যেটা শুধু মিটার, এই শেষের যে র থেকে তুমি মনে রাখো যত রোধ আছে, একটা রোধ, আপেক্ষিক রোধ, এবং এই থেকে তুমি আর একটা মনে রাখো স্মল আর। সো স্মল আর আমরা রেডিয়াস ব্যাসার্ধে ইউজ করি, সো তারের ব্যাসার্ধ নির্ণয়ে এই মিটার ব্রিজ লাগে। তাহলে আমি আবারও বলছি, মিটার শেষে আরতে রোধ, আপেক্ষিক রোধ, দুইটা রোধ, এন্ড ছোট আর অর্থাৎ তারের ব্যাসার্ধ জানা যায়। এন্ড লাস্ট ওয়ান পোস্ট অফিস বক্স। পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধ জানা যায়। সো তুমি এভাবে মনে রাখো, পোস্ট অফিসে অজানা কিছু আসলো, অজানা চিঠি আসলো, পোস্ট অফিস বক্সে অজানা, অর্থাৎ যখনই তোমাকে অজানা ব্যাপারটা বলবে তুমি কি আনসার করবা? পোস্ট অফিস বক্স। ক্লিয়ার? তাহলে পোটেনশিওমিটার ভিড়ের পোটেনশিয়ালিটি বেশি। ভিড় একটা মুভি ছিল না? আচ্ছা, মিটার ভাবো, আর পোস্ট অফিসে অজানা কিছু আসলো, অজানা। আশা করি 2 নাম্বার প্রশ্নটাও তোমরা পারবে এবং সাথে তোমরা আরো কিছু শিখলে। এবার একটা খুব সহজ প্রশ্ন আসছিল, যতই সহজ হোক এ ধরনের প্রশ্নই কিন্তু ফিজিক্সে মেডিকেলে খুব বেশি আসে। সেটা হচ্ছে নাম্বার 3 প্রশ্ন এসেছিল, ভরবেগের মাত্রা কোনটি? তো দেখো, যদি বলতো পৃষ্ঠটানের মাত্রা কোনটি, তখন তোমাকে পৃষ্ঠটান কি, পৃষ্ঠটানের ইকুয়েশনটা কি সেটা ভাবতে হতো। কিন্তু এখানে এমন একটা জিনিসের মাত্রা চেয়েছে, সেই জিনিসটা দেওয়াই আছে। দেখো, ভর। আমরা সবাই জানি ভরের একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, এন্ড বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। চেয়েছে কি? চেয়েছে মাত্রা। আমরা জানি কিলোগ্রাম বা ভরের ইংলিশ হচ্ছে মাস, এই মাসের এম লিখলাম। আমরা জানি মিটার দৈর্ঘ্যের একক, সো দৈর্ঘ্য মানে লেন্থের এল লিখলাম, এবং সেকেন্ড মানে সময়, টাইমের টি লিখলাম, যেহেতু এর উপরে ইনভার্স 1 দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে ভরবেগের মাত্রা। কত সহজ! এবং এই ভরবেগ দিয়ে একটা ম্যাথ এসেছিল 2017-18 সালে। তাহলে তুমি চিন্তা করো, এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা থেকে প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। সো চলো আমরা ভরবেগ যেহেতু আলোচনা করলাম, এই ভরবেগের অঙ্কটাও আমরা করে ফেলি। এবং এই ভরবেগের এই অঙ্কগুলো কিন্তু অনেকভাবে পেঁচিয়ে ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে, বাট মেডিকেলে এত পেঁচায় না। বাট তারপরে তোমাদের পেঁচানোটা শিখতে হবে। যে প্রশ্নটা এসেছিল ভরবেগ থেকে, সেটা হচ্ছে এরকম যে 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে গতি শক্তি কত? কত সহজ অঙ্ক! দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। তো এটার জন্য তোমাদের একটা সমীকরণ জানতে হবে, এবং আমি বলে দিই ভরবেগে বা গতিশক্তি রিলেটেড 2টা সমীকরণ আছে। এখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে। একটা হচ্ছে গতিশক্তি, আমরা সবাই জানি কাইনো মানে হচ্ছে গতি, কাইনেটিক এনার্জি। সো ইকে হচ্ছে গতিশক্তি, তাহলে ইকে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু mv স্কোয়ার। এই একটা সমীকরণ কিন্তু আমরা জানি। তো এখানে দেখো, ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, কিন্তু ভরবেগ দেওয়া আছে, বেগ দেওয়া নাই। তাহলে আমাকে এটাকে ভরবেগ বানাতে হবে। তো আমরা জানি ভরবেগ মানে ভর এন্ড বেগ, mv। তাহলে ভরবেগ বানাতে গেলে
আমি এখানে এমভি নিব। তো ভাই এমভি তো অলরেডি আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে এমভি স্কোয়ার আছে, আমি যদি আর একটা এম নেই তাহলে কি হয়ে যাচ্ছে, এম স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে উপরে যেহেতু আমি একটা এম নিলাম, নিচে আমি আর একটা এম দিয়ে ভাগ করে দিই। এইবার দেখো হাফ এমভি স্কোয়ার আমি এভাবে লিখতে পারি না? আর এমভি মানে কি, ভরবেগ। তাহলে এমভির বদলে ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা, সেই পিটা আমি লিখলাম। তাহলে এই হচ্ছে সূত্র, যে হাফ ইন্টু পি স্কোয়ার বাই এম, অথবা সহজ কথা পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। তাহলে এই সূত্র যদি আমরা জানি তাহলেই হচ্ছে। সো এখানে একটা কথা বলে রাখি, ভরবেগের ইংলিশ হচ্ছে মোমেন্টাম। আর প্রশ্ন হচ্ছে তাহলে ভরবেগকে এম দ্বারা প্রকাশ করার কথা ছিল, তা না করে পি দ্বারা কেন প্রকাশ করলো? আমরা জানি চাপের একক বা চাপকেও কিন্তু পি দ্বারা, প্রেসার পি দ্বারা প্রকাশ করা হয়। তো আসলে এম দিয়ে যদি প্রকাশ করতাম, অলরেডি কিন্তু ভরের জন্য আমরা এম নিয়েছি মাস, এখন ভরবেগের জন্য এম নিলে উল্টাপাল্টা হতো। আর পি নেওয়ার কারণ হচ্ছে এই ভরবেগের আর একটা মোমেন্টাম ছাড়াও এর আর একটা নাম হচ্ছে ইম্পেটাস, এবং এই ইম্পেটাস শব্দটা এসেছে পিটার থেকে, উচ্চারণ হচ্ছে পিটা। সো পিটার থেকে, এবং এই পিটারের পি থেকেই আসছে কিন্তু ভরবেগের পি, এবং এটাকে কিন্তু ক্যাপিটাল পি দিয়ে লেখা হয়, আর প্রেসারকে স্মল পি ক্যাপিটাল পি দুটো দিয়ে লেখা হয়। সো বাই দ্য ওয়ে এটা তোমাদের না জানলেও হবে। তাহলে আমরা যদি এখন সমীকরণটাতে এভাবে বসাই যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ পি স্কোয়ার বাই এম, তাহলে এখানে পি কত, 50, তাহলে হাফ 50 গুণন 50 যেহেতু স্কোয়ার, আর এম কত, এমও হচ্ছে 50, তাহলে 50 50 কাটা, 2 আর 50, 2 দ্বারা 50কে কাটলে 25, আর গতি শক্তি বা শক্তির একক হচ্ছে জুল। তাহলে উত্তর হচ্ছে 25 জুল। তাহলে দেখো কত সহজ সহজ প্রশ্ন হয়। তো এই 4টা প্রশ্নই আজকে আমাদের প্রথম পার্টে থাক, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরেকটু বেশি প্রশ্ন সলিউশন করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।